Welcome to Tripura Info News Update. পর্যটন দিয়ে শুরু করছি। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর পর্যটন দপ্তরকে ঢেলে সাজানোর একটা প্রয়াস আমরা গ্রহণ করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সে দিশায় কাজ করার জন্য আদেশ প্রদান করেছে বা নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যৌথভাবে পর্যটনের বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখে এই রাজ্যে পর্যটনকে কিভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায়, বিগত 1 বছর ধরে আমরা সে দিশায় কাজ করে চলেছি এবং বিগত দিনেও যে কাজগুলো হয়েছে সেগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছি। কেন্দ্রীয় সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদেরকে সহযোগিতা করছে এবং মাননীয় পর্যটন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবারকার ভিজিটে আমাদেরকে যে সহযোগিতার আশ্বাস দিয়েছে সেটা আগামী দিন ত্রিপুরা পর্যটনকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস রাখি, বিশ্বাস করি। আমরা ডিপিআর পাঠিয়েছিলাম, প্রজেক্ট প্রপোজাল এবং কনসেপ্ট নোট। এই রাজ্যে পর্যটনকে আরো শক্তিশালী করে, পরিকাঠামোগত উন্নয়ন করে বহির্রাজ্যে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম সেই বিষয়ে আমরা মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে মিলিত হই এবং 3টি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি। সেটা হচ্ছে উত্তর জেলার জামপুই, যে জামপুই আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন। সেখানে একটা অপরিসীম পর্যটকদেরকে আকৃষ্ট করার সেখানে সমস্ত ধরনের সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। আমরা আগেও বলেছি যে জামপুই হিল স্টেশনকে আমরা বিশ্বমানে পরিণত করতে চাই, রূপান্তরিত করতে চাই এবং সেটাকে স্বপ্ন নিয়ে মাথায় রেখে আমরা ডিপিআর তৈরি করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছি। মিটিং হয়েছে আমাদের সেক্রেটারি লেভেল, জয়েন্ট সেক্রেটারি লেভেলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভার্চুয়ালি মিটিং হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এবং গত দিল্লি সফরে এবারটা মাননীয় মন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি এই প্রজেক্ট রিপোর্ট, কনসেপ্ট নোট এবং ডিপিআর আমরা তুলে দিই। তার মধ্যে 70 কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জামপুইকে নিয়ে আমরা রেখেছি, যার মধ্যে বর্তমান যে ইডেন টুরিস্ট লজ, সেই ইডেন টুরিস্ট লজকে নতুনভাবে নির্মাণ করা, আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে স্কাই ওয়াক, বানজি জাম্পিং, কটেজ এগুলো তৈরি করা এবং অন্যান্য যে আনুষঙ্গিক যে সুযোগ সুবিধা পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সেগুলোকে যুক্ত করার জন্য আমরা টোটাল যে 70 কোটি টাকা ডিপিআর আমরা পেশ করেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রীর সম্মুখে। এবং তার বাইরে আমাদের পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এসএন কলোনিতে একটা প্রজেক্ট 50 কোটি টাকা এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুঙ্গা টি ট্যুরিজমের উপর 30 কোটি টাকা, অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক 80 কোটি টাকা এবং উত্তর জেলা ভিত্তিক 70 কোটি টাকা, 150 কোটি টাকা টোটাল প্রজেক্ট ডিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রীর সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য। এবং পরিষ্কার আরেকটা দাবি আমরা রেখেছি, আপডেটস on the electrification of the Badarpur-Agartala route and plans for the introduction of electric passenger trains in Tripura. বদরপুর এবং আগরতলার যে রুট ট্রেনে তার সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন, তার কাজ কতটুকু হয়েছে তার আপডেট আমরা চেয়েছি এবং আগামী দিনে প্যাসেঞ্জার ট্রেনের ইলেকট্রিক ভাবে আমরা করতে পারি সেই দিশায় যেন আমাদেরকে সেখানে দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়
বা দপ্তর যেন সে দিশায় কাজ করে সে বিষয়ে আমরা দাবি উত্থাপন করেছি। অর্থাৎ টোটাল লাইনটাকে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে এনে সেটা যেন আগামী দিনে আরো রেলের যে স্পিড সেটাকে ত্বরান্বিত করা হয়। যদিও সেটা সার্ভে চলছে, ট্রায়াল রান চলছে, সেগুলোর উপর কাজ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা সেই দাবিগুলো রেখেছি যাতে আগামী দিনে রাজ্যের মানুষের রেল পরিষেবার ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ তারা গ্রহণ করতে পারে। সাংবাদিক বন্ধুরা, রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আমরা মাননীয় খাদ্য দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীজি, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি এবং ধন্যবাদ জানাবো মাননীয় খাদ্যমন্ত্রীকে, শ্রী প্রহ্লাদ যোশী, যিনি কিছুদিন আগে আমাদের রাজ্যে এসেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা মিটিংও করেছেন, যে আমাদের দাবিগুলো নিয়ে উনি আলোচনা করেছেন এবং সেন্ট্রাল ফুড সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তিনজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন এবং সেক্রেটারি ফুড ছিলেন, ফুড অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, মন্ত্রী নিজে ছিলেন, আমাদের তরফ থেকে আমি ছিলাম মন্ত্রী হিসেবে, আমার স্পেশাল সেক্রেটারি ফুডের দেবপ্রিয় বর্ধন মহাশয় ছিলেন এবং ডাইরেক্টর ফুড সুমিত মহাশয় ছিলেন। আমরা যে দাবিগুলো পেশ করেছি সেই দাবিগুলো দীর্ঘদিন ধরে কিছু পেন্ডিং ইস্যুস আমাদের ছিল 2021 সাল থেকে, যেগুলো অ্যাড্রেস করা হয়নি। তার মধ্যে 53,17,00,000 টাকা আমাদের রিইম্বার্সমেন্ট বা সাবসিডি, এই টাকাগুলো খাদ্য দপ্তরের পেন্ডিং ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। ট্রান্সপোর্টেশন চার্জ, আমাদের বিভিন্ন যে খরচ করে থাকি সেই খরচগুলো কোনো কোনো জিনিস 70% কেন্দ্রীয় সরকার দিচ্ছে, 30% আমাদের দিতে হচ্ছে, আবার কোনো কোনো জিনিস 75% দিচ্ছে, 25% আমাদের দিতে হচ্ছে। তো এমন সমস্ত কিছু মিলিয়ে 2021-22, 2022-23, 2022-23-24 এমন ইয়ার ওয়াইজ অনেক অর্থ, টোটাল যে ধরুন 21-22-এ টোটাল আমরা ক্লেম করেছি 35,22,00,000 টাকা, আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 15,34,00,000 টাকা। 19,88,00,000 টাকা পেন্ডিং ছিল, যা দেওয়া হচ্ছিল না। 2022-23-এ আমাদের টোটাল ক্লেম ছিল 28,12,00,000 টাকা, তার মধ্যে 21 কোটি টাকা দেওয়া হয়েছে, 6 কোটি টাকার উপর পেন্ডিং ছিল, দেওয়া হচ্ছিল না। আমাদের 21-22-এ এনএফএস এর রেগুলার এনএফএস এর স্কিমের এগেইনস্টে 31,47,00,000 টাকা আমাদের ক্লেম ছিল, 22 কোটি টাকা আমাদেরকে দিয়েছে, 9,46,00,000 টাকা পেন্ডিং ছিল। এমন ইয়ার ওয়াইজ সিন্স 2021-22 ফিনান্সিয়াল ইয়ার আজ পর্যন্ত আমাদের 53,17,00,000 টাকা আমরা কেন্দ্রীয় সরকার থেকে পাইনি, যেগুলো আমাদের দপ্তর থেকে প্রতিনিয়ত তাদেরকে রিমাইন্ডার দেওয়া হতো। তো বিভিন্ন জটিলতা, বিভিন্ন কোয়ারিজ, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম, তার জন্য সেই টাকাগুলো আমাদের কাছে দেওয়া হয়নি। মাননীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার শ্রী প্রহ্লাদ যোশীকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর যখন আমরা গেলাম, উনি কতটুকু সিরিয়াসলি ব্যাপারটা গ্রহণ করেছেন। উনি ওনার সেক্রেটারিকে এবং আরো 3জন জয়েন্ট সেক্রেটারি টিম উনি বসিয়ে আমাদের মেমোরান্ডাম গ্রহণ করেছেন এবং পয়েন্ট ওয়াইজ ডিসকাশন হয়েছে এবং সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন। সেক্রেটারি পরিষ্কার ভাষায় বলেছেন, ফুড সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই 53,17,00,000 টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কিছু কোয়ারিজ ছিল, it has been replied by our department, Food and Civil Supplies Department. Now they are satisfied. Very shortly the entire amount will be transmitted to our account. যেটা বিগত 5-6 বছর ধরে আনরিজলভ ছিল, আনঅ্যাড্রেস ছিল, সেই বিষয়টা আমরা এবারকার সফরে মাননীয় স্পেশাল সেক্রেটারি ফুড এবং ডাইরেক্টর ফুডকে নিয়ে আমরা ওনার সঙ্গে মিট করেছি মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে। সেই বিষয়টা আমরা একটা সমাপ্ত করতে পেরেছি। এই 53 কোটি টাকা আমাদের খাদ্য দপ্তরের অ্যাকাউন্টে খুব শীঘ্রই চলে আসবে। আরেকটা খুশির খবর,
আমরা দাবি জানিয়েছি যে সাপোর্ট নিয়ে উনি আমাদের চিঠি দেখালেন। বরাবর আমার তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেকবার ডিও লেটার গেছে, চিঠি গেছে। এবার উনি জানালেন যে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি তার আগে সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি ব্যক্তিগতভাবে ডিও লেটার লিখেছেন সিভিল এভিয়েশন মিনিস্টারকে, বর্তমান মন্ত্রীকে, ফর অপারেশনালাইজেশন অফ কৈলাসহর এয়ারপোর্ট। কারণ মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমিও সেখানে উপস্থিত ছিলাম, যে মিটিং করেছেন, সেক্রেটারিয়েটের রিভিউ মিটিং, তাতে কৈলাসহরের বিষয়টা এসেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি গিয়ে দিল্লিতে ব্যক্তিগতভাবে কথা বলবো এবং নিজে চিঠি লিখবো। এবং সেই চিঠি উনি লিখেছেন, সেই চিঠির কপি মাননীয় মন্ত্রীর ওএসডি আমাদের সম্মুখে সেখানে রেখেছেন আমাদের আলোচনার সময়। তো কেন্দ্রীয় সরকার, আমরা যে বলি ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন সরকারের সময় মোদীজি পরিষ্কার ভাষায় মন্ত্রীদেরকে বলেছেন যে আগে যেখানে লুকিশ পলিসি ছিল, সেই লুকিশ দিয়ে হবে না, এখন অ্যাক্টিস্ট করতে হবে। নর্থ ইস্ট যেটা পরিত্যক্ত একটা অঞ্চল ছিল, রিজন ছিল, আজকে ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিনের ক্ষেত্রে নর্থ ইস্ট একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। তাই প্রত্যেক মন্ত্রীকে প্রতি সপ্তাহে নর্থ ইস্টের কোনো না কোনো রাজ্যে যেতে হবে এবং সেই রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সেই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি এবং পরবর্তী সময়ে উনি আগ্রহ প্রকাশ করেছেন যাতে কৈলাসহর এয়ারপোর্টকে চালু করা যায়, ছোট বিমান দিয়ে হলেও, এবং ব্যক্তিগতভাবে উনি চিঠি লিখেছেন বর্তমান সিভিল এভিয়েশন মিনিস্টারের কাছে যাতে সেটা চালু করা যায়। বাজেট সেশনের পর মাননীয় মন্ত্রী ভিজিটে আসবেন, আমরা আশা করব কিছু একটা প্রয়োজনীয় পদক্ষেপ, পজিটিভ কোনো পদক্ষেপ ওনার তরফ থেকে গ্রহণ করা হবে কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে। সাংবাদিক বন্ধুরা, আমরা দাবি জানিয়েছি আগরতলা এবং দিল্লি সেক্টরে আরো ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার জন্য, এবং উনি সেটা নোট নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা দাবি জানিয়েছি আমাদের আগরতলা টু মুম্বাই ডাইরেক্ট ফ্লাইট কানেক্টিভিটি, এটা কলকাতা ভায়াও হতে পারে, এটা ব্যাঙ্গালোর ভায়াও হতে পারে, কিন্তু যারা মুম্বাই যেতে চাইবে আগরতলা থেকে, তারা যেন এখান থেকে ফ্লাইটে চেপে ডাইরেক্ট মুম্বাই গিয়ে নামতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং উনি সেটা নোট নিয়েছেন এবং যত্ন সহকারে আগামী দিনে ব্যবস্থা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেই আশ্বাস উনি আমাদেরকে প্রদান করেছেন। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, আপনারা অনেকেই বলেন যে এয়ার ফেয়ার ভাড়া, কিন্তু আমরা তার আগে অনেকবার বলেছি এবং উনিও সেটা বলেছেন যে ভাড়ার বিষয়টা সিভিল এভিয়েশন কন্ট্রোল করে না, ডিজিসি, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের অধীন একটা উইং রয়েছে, সেই উইং সেটাকে পরিচালনা করে এবং আগরতলা থেকে বিভিন্ন রুটে, বিশেষ করে কলকাতা রুটে এয়ার ফেয়ার যেন নাগালের বাইরে না যায় সে বিষয়ে আমরা ওনার কাছে দাবি জানিয়েছি এবং সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে ওনারা শুনেছেন এবং কিছু কিছু জিনিস শুনে আমি বললামই রেসপন্স উনি কি দিয়েছেন এবং আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করবেন সেই আশ্বাস আমাদেরকে প্রদান করেছে। তো এবারকার আমাদের যে সফর, আমাদের সকল আধিকারিকরা যারা এখানে আছেন সবাইকে নিয়ে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, খুব রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে এবং ইম্প্যাক্টফুল ভিজিট আমাদের হয়েছে। সমস্ত দপ্তরের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে বলুন, সিভিল এভিয়েশনের ক্ষেত্রে বলুন, রেলের ক্ষেত্রে বলুন, ফুড এন্ড সিভিল সাপ্লাইসের ক্ষেত্রে বলুন, যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং রেজাল্ট ওরিয়েন্টেড ভিজিট আমাদের সেটা হয়েছে এবং যে বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আমি রাখলাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাজ্যের মানুষের সেটা একটা কল্যাণ হবে। আজকে এই সাংবাদিক বন্ধুদেরকে এই বিষয়গুলো অবগত করার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। আচ্ছা, এফসিআই রিজিওনাল অফিস বলে ত্রিপুরা কিভাবে উপস্থিত হবে? এফসিআই রিজিওনাল অফিস আমাদের এফসিআই এর সঙ্গে প্রতিনিয়ত
আমাদের যে চালের কোটা, আমাদের যে গমের কোটা বা আমাদের সমস্ত যে কোটা যাই পাই আমরা এফসিআই থেকে, আমাদের আগরতলায় যদি রিজিয়নাল অফিস হয় তবে ডাইরেক্টরেট অফ ফুডের সঙ্গে এফসিআই এর আমাদের ডাইরেক্ট কানেকশন বর্তমানে যেটা আমাদের করসপন্ডেন্সের উপর নির্ভর করতে হয়। তার বাইরে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এফসিআই রিজিয়নাল অফিস যদি আমাদের ছোট করেও হলেও যদি আগরতলাতে হয়, তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ হেড অফিস একটা রিজিয়নাল অফিস ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকবে আমাদের রাজ্যের ফুড দপ্তরের আধিকারিকদের। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ আমাদের আপনার বিভিন্ন যে অফিসগুলো রিজিয়নাল অফিস থাকা মানে কি, আপনার উত্তর পূর্বাঞ্চলের আধিকারিকরা যেমন আসবে, দিল্লির আধিকারিকরাও আসবে, মিনিস্ট্রির ডাইরেক্ট কন্ট্রোলে বা পারভিউতে আপনি চলে আসবেন রিজিয়নাল অফিস। কারণ মন্ত্রী যখন কথা বলবে, যেমন আমি আপনাকে বললাম রেলের বিষয়, ক্লিনলিনেস নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা হয়েছে, সেই প্রজেক্টগুলোকে উনি স্যাংশন দেবেন এবং আগামী দিনে খুব তৎপরতার সাথে যাতে এই প্রজেক্টগুলো কাজ সম্পন্ন হয় এবং আগামী দিনে যেন ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে এই প্রজেক্টগুলোর বাইরে আমাদেরকে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য 97,70,00,000 টাকা স্যাংশন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 67 crore 67 কোটি টাকা রিলিজও করে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে গত পরশুদিন এই শক্তিপীঠ নির্মাণে, যেটা হবে উদয়পুর বন্দোয়ার এলাকায়। ভারত এবং ভারতের বাইরে যে 51 শক্তিপীঠ রয়েছে, আমাদের এই 51 শক্তিপীঠের রেপ্লিকা সেখানে তৈরি হবে এবং তার সম্পূর্ণ ফান্ডিং 100% ফান্ডিং সেখানে আইকনিক প্রজেক্টের অধীন প্রদান করছে আমাদের কেন্দ্রীয় সরকার। তো স্বাভাবিকভাবে এই 100 কোটি টাকার কাছে 97,70,00,000 টাকা এবং আগামী দিনে যে 150 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে, প্রায় 247 কোটি টাকার উপর, সেটা আগামী দিনে ত্রিপুরা ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আমরা আশা করি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাবতজিকে এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বরাবর আমাদেরকে অনুপ্রেরণা যোগান যাতে করে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ক্ষেত্রে একটা বিকাশ, পর্যটনের ক্ষেত্রে বিশ্বের মানচিত্রে আমরা রাজ্যটাকে নিয়ে যেতে পারি। কারণ এটা একটা এমন ক্ষেত্র যেটার মধ্যে লাইভলিহুড আর্নিং এর, রোজগারের যে সম্ভাবনা সেটা অপার এবং অপরিসীম। তো সেটাকে মাথায় রেখে আমরা যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছি, মাননীয় মন্ত্রী তার অনুমোদন দিয়েছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে সে অর্থ আমাদেরকে প্রদান করা হবে এই প্রজেক্টগুলোর এগেনস্টে। সেটা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা আপনাদেরকে সেটা জানান দিলাম রাজ্যবাসীর। আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাননীয় রেল মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব জির সাথে আমরা দেখা করেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন সিকে জমাতিয়া মহোদয়, এডিশনাল সেক্রেটারি ছিলেন সুব্রত বাবু এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব জি নিজে ছিলেন সেখানে। ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা এবং এই রেল পরিষেবার বর্তমান যে সুযোগ সুবিধা তার শ্রীবৃদ্ধি ঘটানো, রাজ্যের জনগণের যে আশা আকাঙ্ক্ষা দাবি সেটাকে মাথায় রেখে কিছু দাবি আমরা উত্থাপন করেছি মাননীয় রেলমন্ত্রীর কাছে। এবং আমরা যাওয়া মাত্র উনি আমাকে বললেন আমাদেরকে যে মাননীয় মুখ্যমন্ত্রীও এসেছিলেন গত কয়েকদিন আগে, ত্রিপুরা রাজ্যে রেল পরিষেবা, রেল যোগাযোগের বিষয় নিয়ে উনি কিছু দাবি উত্থাপন করেছেন। সেই বিষয়গুলো ওনার কাছে রয়েছে এবং আমরা কি দাবি নিয়ে গেছি সেই জিনিসটা উনি জানতে চাইলেন। আমাদের যে দাবিগুলো তার মধ্যে আমরা প্রথম যে দাবিটা করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে বন্দে ভারত যে এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। কারণ আমরা দেখেছি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে ভারতীয় রেল পরিষেবার মধ্যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।
তাই আমরা দাবি করেছি ত্রিপুরা রাজ্য একসময় ছিল যে রাজধানী এক্সপ্রেস ত্রিপুরাতে আসবে, এটা স্বপ্নের বিষয় ছিল। কাঞ্চনজঙ্ঘা আসবে, এটা স্বপ্নের বিষয় ছিল। আগরতলা পর্যন্ত রেল পর্যন্ত আসবে, স্বপ্নের বিষয় ছিল। এবার আগরতলা থেকে সাবরুমে রেল যাবে, এটা কেউ কল্পনা করতে পারে, কিন্তু আজকে সেটা হয়েছে। ত্রিপুরা রাজ্যে 14টার বেশি এক্সপ্রেস ট্রেন আমাদের চালু আছে। 5 থেকে 6টা আমাদের লোকাল ট্রেন সেখানে চালু রয়েছে। তাই বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যেন গ্রহণ করতে পারি এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি, সেটা আমরা দাবি জানিয়েছি। উনি সেটাকে যৌক্তিকতা স্বীকার করে সেটা নোট উনি গ্রহণ করেছেন। এবং কিভাবে, যেহেতু ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশ 2/3 অঞ্চল ফরেস্ট, উনি আমাকে বললেন যে ফরেস্টের একটা সমস্যা, তারপরেও কিভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায় আগামী দিনে আমার নজর থাকবে আগরতলা থেকে বন্দে ভারত পরিষেবা চালু করার জন্য। আমরা দাবি জানাই, পরিষ্কার ভাষায় উনি আমাদের সামনে এনএফ রেলওয়ে জিএমকে সে নির্দেশ প্রদান করেছেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী শেকেরকোটে আইওসিএল দ্বারা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা একটা ডিপো তৈরি হচ্ছে, যেখানে আমরা পেট্রোল এবং ডিজেলের স্টক রাখবো। কারণ আমরা প্রতিবারই বর্ষার সময় বিশেষ করে আমরা দেখতে পাই, বৃষ্টি যখন শুরু হয়, তুফান বৃষ্টি, রেল রাস্তার সেখানে ডিরেলমেন্ট হয়, রাস্তার ক্ষতি হয়, বা ল্যান্ডস্লাইড হয়। ল্যান্ডস্লাইডে পাহাড় ভেঙে যখন রাস্তায় পড়ে মাটি, কাদানো মাটি, বা সেখানে গাড়ি আসতে অসুবিধা হয়, ট্যাঙ্কার গুলো আসতে অসুবিধা হয়, বা রেলের যখন ট্র্যাকের ডিরেলমেন্ট হয় তখন রেলগাড়ি আসতে অসুবিধা হয়, আবার আসতে পারে না। এতে করে একটা ডিসরাপশন অয়েল, পেট্রোল এবং ডিজেল সাপ্লাই আমরা দেখেছি। 10 দিন, 15 দিন, কখনো 1 মাস এই জিনিসগুলো হয়ে থাকে। এবং আগরতলা এবং সারা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের একটা বিশাল ক্রাইসিস তৈরি হয়, যেটা রেশনিং ব্যবস্থা আমরা চালু করি। পেট্রোল পাম্পগুলোতে 100 টাকা 200 টাকার বেশি তেল দেওয়া যাবে না, কিন্তু তাতেও সেই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে আমাদের অসুবিধা হয় রাজ্য সরকারের কাছে। শেকেরকোটের সেই ডিপোর কাজটা চলছে, 70% এর উপর কাজ সম্পন্ন হয়ে গেছে। আইওসিএল সেই কাজটা করছে, কিন্তু তাতে রেলের একটা পার্ট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো রয়েছে, যেটা খুব ধীর গতিতে চলছে। কারণ রেল যখন আসবে, ডিপোর সঙ্গে যদি ডাইরেক্ট রেল না ঢুকতে পারে তবে সমস্যা হয়ে যাবে। তাই ডাইরেক্ট ডিপোর সঙ্গে রেলের কানেক্টিভিটিটার কাজ যেন খুব ধীর গতিতে যেটা চলছে, এটা কাজটা যেন ত্বরান্বিত করা হয়, সেই দাবি আমরা করেছি। কারণ আমরা চাইছি খুব শীঘ্রই এই আইওসিএল এর ডিপোর যে কাজটা সেটা সম্পন্ন করতে। কারণ বর্তমানে আমাদের ধর্মনগরে শুধু একটা ডিপো রয়েছে, যেখান থেকে সারা রাজ্যে পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই করা হয়। ধর্মনগর যদি কোনো সমস্যা হয়, বা আসাম আগরতলা রোডে কোনো সমস্যা হলো, বা ধর্মনগরের পরে 18 মোড়া, বড়মোড়া, লংতরাই ভ্যালি, তাতে কোনো যদি সমস্যা হয় রাস্তাঘাটে, তবে কিন্তু আমরা আগরতলা ডিসকানেক্ট হয়ে যায় বাকি রাজ্যের সঙ্গে, মানে অঞ্চলগুলোর সঙ্গে পেট্রোল এবং ডিজেলের সাপ্লাই নেই। বিশাল অসুবিধার আমাদের মধ্যে পড়তে হয়। তাই আমরা বাফার স্টক যাতে 3 থেকে 4 মাসের রাখতে পারি এই শেকেরকোটের ডিপোতে, সে দিশায় আইওসিএল কাজ করছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস এট আগরতলা, এফসিআই এর রিজিয়নাল অফিস আগরতলায় করার জন্য আমরা দাবি জানিয়েছি আমাদের মেমোরেন্ডাম। মাননীয় মন্ত্রী তৎক্ষণাৎ সেক্রেটারিকে বললেন, সেক্রেটারি এগ্রি করলেন, এবং মন্ত্রী নিজে বললেন যে मैं खुद जाके उसका उद्घाटन करूंगा। আমাদের আগরতলাকে, ত্রিপুরাতে আগরতলাতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস হবে, তার জন্য জায়গা চাওয়া হচ্ছে আমাদের কাছে। আমরা বলেছি যে আপনার অফিসিয়ালি আমাদেরকে রিটার্ন দিন কতটুকু জায়গা লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেই জায়গা এফসিআই কে দেব, এবং সেই জায়গা এফসিআই রিজিয়নাল অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে তৈরি হবে। এটা আমাদের এবারকার দিল্লি সফরে এটা বিশেষ পাওনা, বাড়তি পাওনা, যা আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিয়নাল অফিস আগরতলাতে হচ্ছে। সাংবাদিক বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দীর্ঘদিন ধরে যে রেশন শপগুলো রয়েছে, সেই রেশন শপগুলো আপনারা জানেন যে ডিজিটাইজেশন হয়ে গেছে, ই পজ মেশিন বসেছে, এবং
সেখানে যে ইপজ মেশিনগুলো বসেছে, আমাদের বিভিন্ন যারা ভোক্তারা আছেন তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনাদের ইকেওয়াইসি আপনারা সেখানে সম্পন্ন করুন। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভোক্তারা বাইরে থাকেন বা বাড়ির যতজন সদস্যরা আছেন, 6 জন সদস্য থাকলে 2 জন বা 3 জন গিয়ে হয়তো কেওয়াইসি করাচ্ছেন, বাকিরা করাচ্ছেন না। এতে করে আমাদের যে ডিজিটাইজেশন যে প্রসেসটা সেটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পারছি না। এবারকার মিটিংয়ে আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে এই প্রসেসটাকে সম্পূর্ণ করার জন্য, এবং ইপজ মেশিনের সাথে আমাদের যে ওয়েইং মেশিন যেটা ইন্টিগ্রেশন করা হবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, তার টেন্ডারও হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে বলা হয়েছে। এবং এটা যখন আমাদের হয়ে যাবে, ইপজ মেশিন ওয়েইং মেশিনের সঙ্গে যখন ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, তখন আমাদের ফেয়ার প্রাইস শপের যে রেশন শপ যে ডিলাররা রয়েছেন, সেই ডিলারদের যে মার্জিনটা কমিশনটা সেটাও বৃদ্ধি পাবে। ডিলার ভাইরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছে যে তাদের কমিশনটা বৃদ্ধি করার জন্য, কিন্তু এখনকার ডিজিটাইজেশন সিস্টেমের মধ্যে এই জিনিসটা করা যাচ্ছিল না। আমরা আশা করছি যে সারা দেশে 180 টাকা করে তারা কমিশন পাচ্ছে পার কুইন্টাল চালের ক্ষেত্রে, পার কুইন্টাল 180 টাকা তারা কমিশন পাচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে সেটা 143 টাকা। একটা বিশাল টাকা তারা পাচ্ছে না। কারণ কি? ওই ডিজিটাইজেশনটার জন্য, যেটা আমি বললাম যে আমাদের ইপজ মেশিন ওয়েইং মেশিনের সঙ্গে ইন্টিগ্রেশনটা যেটা হয়ে যাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, তারপর সারা দেশে যে 180 টাকা যে চালের উপর যে কমিশনটা তারা পার কুইন্টাল পাচ্ছে, আমাদের রাজ্যে 143 টাকা থেকে বেড়ে সেই 180 টাকা আমাদের ডিলার ভাইরা পাবে। এবং এতে করে প্রতিটা ডিলার মান্থলি যদি আমি হিসাব করি কয়েক হাজার টাকা তার কমিশন সেখানে বৃদ্ধি পাবে। এটা ডিলার ভাইদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ। আমাদের এই বিষয়গুলো আমরা মাননীয় খাদ্যমন্ত্রীর সম্মুখে আমরা পেশ করেছি, এবং উনি যেভাবে আমাদেরকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এবং নির্দেশ প্রদান করেছেন, তার জন্য আমরা রাজ্য সরকারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যে অর্থগুলো আমাদের দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল, 53 কোটি 17 লক্ষ টাকা, সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ফুড কর্পোরেশনের রিজিওনাল অফিস আমাদের আগরতলাকে দেওয়া হচ্ছে আমাদের ডেলিগেশনের আলোচনার পর, এবং আমাদের ডিলার ভাইদের কমিশন যেটা ইপজ মেশিন ওয়েইং মেশিনের সঙ্গে ইন্টিগ্রেশনের বাবদ যে 180 টাকা কমিশন যেটা কুইন্টাল বেসিস আমরা পাবে, তাতে করে আমরা দেখবো মাস 2-3 মধ্যে যে ডিলার ভাইদের কমিশন কয়েক হাজার টাকা সেখানে বৃদ্ধি পাবে, যেটা তাদের জন্য সুখবর। এটা হচ্ছে আমাদের ফুড এবং সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের মন্ত্রীর সঙ্গে যেটা আমাদের আলোচনা হয়েছে, সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সেখানে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.